কি খবর সবার? রেডি তো আজকের ধামাকার জন্য? আজ যে সি ড্রামাটা এক্সপ্লেন করব সেটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। এটা আমার প্রমিস। বেটার এক্সপিরিয়েন্সের জন্য ফুল স্ক্রিন করে নাও, আর ভিডিওর রিচ বাড়ানোর জন্য প্লিজ একটা লাইক করে দাও। তো কথা না বাড়িয়ে চলো মেন অ্যাকশনে জাম্প করা যাক। তো ড্রামা শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখি। হ্যাঁ ঠিক, ফিমেল লিডকে দেখি, যে একদম ছেলের মতো তৈরি হয়েছিল। কিন্তু কেন? তো আপাতত সে তার ভাইয়ের সাথে কথা বলছিল, যা থেকে জানা যায় যে তারা দুজন টুইনস, আর সে তার ভাইয়ের কলেজে এসেছে নিজের ভাই সেজে। অর্থাৎ সে তার ভাইয়ের গেটআপে ছিল, মানে তাকে কেউ চিনলে তাকে তার ভাইয়ের নামেই চিনবে, তার ভাইয়ের হিসাবে চিনবে। এখন বদলে তারও তো কিছু লাগবে, তাই না? তো তার লাগতো ময়ানজেনের অটোগ্রাফ। এখন এই ময়ানজেনকে, তো সে হলো তার প্রিয় লেখক, যার অটোগ্রাফ পাইয়ে দিতে তার ভাই তাকে সাহায্য করবে। তো এখন এইসব কথা বলে সে যায় তার ক্লাসে, অর্থাৎ তার ভাইয়ের ক্লাসে। সেখানে একটা সিট সে দেখতে পায়, আর সেই সিটে একটা ছেলে বসেছিল যে কিনে ঘুমোচ্ছিল। তখন সে গিয়ে তাকে উঠতে বলে বা একটু সরার জন্য বলে যাতে সে বসতে পারে, কিন্তু সে তো নড়ছিলই না। তো এখন সে বা কী করবে? চলে যায় সেখান থেকে, কিন্তু যাওয়ার জন্য না, ফিরে আসার জন্য। সে জানালা দিয়ে এসে বসে সেখানে, আর এই চক্করে তার ব্যাগ দিয়ে ভালোই চোট লেগে যায়। এখন সেই ছেলেটির ঘুম তো ভাঙা নিশ্চিত ছিল, আর এই তো ছিল আমাদের এই গল্পের হিরো। এখন তার রাগ তো খুব বেশিই হচ্ছিল, সে তো খুব বকাবকিও করতে যাচ্ছিল। যদিও সে বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ভুল করেই হয়ে গেছে, কিন্তু সে তো লড়ার জন্য একদম তৈরি ছিল। কিন্তু শেষে এমন কিছু হয় না, কারণ তার কল চলে আসে, আর তার সাথে কোনো বুক সাইনিং ইভেন্ট সম্পর্কে কথা বলে যেই কল করে। আর এই ব্যাপারে আরও কিছু কথা বলার ছিল, তাই সে তাকে ডাকে। তো সে সেখান থেকে চলে যায়। যদিও সেই সময়ে টিচার ক্লাসে আসতেই থাকে, কিন্তু সে কারো কথাও শোনে না, বা সেখান থেকে চলে যায়। এখন এটা দেখে আমাদের হিরোইন ভাবে যে এ কেমন স্টুডেন্ট, টিচারও একে ভয় পায়। তখনই একটা মেয়ে তাকে জানায় যে এর নাম শিশিয়ান, আর এর বাবা এই স্কুলের ডিরেক্টর। তো যদি এই স্কুলে তাকে থাকতে হয়, তো শিশিয়ানের থেকে তো বেঁচেই থাকতে হবে, মানে তার সাথে ঝামেলা না নেওয়াই তার জন্য ভালো। এখন এই পয়েন্টে সেও বুঝে যায় যে শিশিয়ান তার বাবার পাওয়ারের দমে এত ওড়ে। কিন্তু যাই হোক, এখন টিচার অ্যাটেন্ডেন্স দিতে থাকে, যাতে শিশিয়ানেরও জানা হয়ে যায় যে আমাদের হিরোইনের নাম জিয়াংচেন, মানে হিরোইনের না, তার ভাইয়ের নাম এটা। তো এখন তো আপাতত তারই নাম আর কি। তো এখন কিছুক্ষণ পর ক্লাস শেষ হওয়ার পর শিশিয়ান বাইরে যেতে থাকে। তখনই একটা মেয়ে তার উপর পড়ার চেষ্টা করে। হ্যাঁ, তাকে পছন্দ করতো তাই, কিন্তু সে পাশ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সেই মেয়েটি পড়ে না, কারণ তাকে জিয়াংচেন ধরে নেয়, আর তার বন্ধু এই জিনিসের ছবি তুলে নেয়, আর বাইরে লেগে যায় এই ছবি। তখন স্কুলের সব ছেলেদের জিয়াংচেনের ব্যাপারে জানা হয়ে যায়, আর সবার তাকে খুবই বেশি হ্যান্ডসাম লাগছিল। তো সবাই তার পেছনেও পড়ে যায়। এখন এখান থেকে সিন শিফট হয়, সেই সব কথা তার ভাইকে জানায়, আর ডাকেও তাকে নিজের কলেজে। কিন্তু তার ভাই তো এখন আসতে পারতো না, যদিও সে বলে যে তোমার নানজিং ইউনিভার্সিটিও পাশেই আছে, 1 ঘন্টার দূরত্বে, তো তুমি আরামে গিয়ে নিজের ক্লাসও করতে পারো। আর প্লিজ আমাকেও বাঁচিয়ে নাও, কারণ যদি বাবা মা এ ব্যাপারে জানতে পারে তো তারা তো আমাকে ছাড়বে না। তো এখন তো তাকে দুজনের রোল প্লে করতে হতো, নিজেরও আর নিজের ভাইয়েরও। আর এখন তো এখানে মেয়েদের দ্বিতীয় ঝামেলা শুরু হয়ে গেছিল, মানে সবাই তার পিছনে পাগল হয়ে পড়েছিল। আর আপাতত সেই সময়ও চলে আসে তার গেটে। এখন সে তো রুমের গেট খোলে না, কিন্তু গেটের বাইরে শিশিয়ান চলে আসে। তো তাকে দেখে বাকি সব মেয়েরা পালিয়ে যায়। তো এখন কিছুক্ষণ পর গেট খোলে, তো ভেতর থেকে তো একটা মেয়ে বেরিয়ে আসে বাইরে, আর তাকে দেখে তো সে দেখতেই থেকে যায়। সে বলেও যে আমি কি তোমাকে কোথাও দেখেছি? সে বলে যে কথা বলার খুব পুরনো পদ্ধতি হলো এটা। এইটুকু বলে সে চলতে থাকে, আর এই চক্করে তার ইয়ারিং পড়ে যায়। তো সেই ইয়ারিংটা তো তুলে নেয়, কিন্তু তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে মোটামুটি পছন্দ তো সে করেই ফেলেছিল তাকে। এখন এখান থেকে সিন শিফট হয় সেই ইভেন্টে, যেখানে তার প্রিয় লেখক মোয়ানজেন আসার কথা ছিল। তো সেও পৌঁছে গেছিল সেখানে, আর খুব বেশি এক্সাইটেডও ছিল। তখনই দুটো মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল যে এই লোকটা দেখতে কেমন হবে, কারণ এর প্রত্যেকটা ইভেন্টে ফোন জমা হয়ে যায়, আর কেউ জানেই না যে কেমন দেখতে। কেউ কেউ তো এটাও বলে যে সে খুবই বেশি কুৎসিত দেখতে হবে, তাই সে নিজের চেহারা দেখাতে ভয় পায়, তাই কেউ তার ব্যাপারে জানেই না। এখন এসব কথা শুনে সে খুব অফেন্ড হয়ে যায়, সে বকাও দিয়ে দেয় ওই মেয়েদের, কারণ অবশ্যই সে একজন লেখক ছিল, তো তার স্কিল বেশি ম্যাটার করে নাকি তার লুকস। এখন সব লোক সেখানে বসে তো যায় মোয়ানজেনের অপেক্ষায়, কিন্তু একটা মেয়ে সেখানে ফোন নিয়ে ঢুকে গেছিল, আর সে ছবি তোলার জন্য একদম রেডি ছিল, যা মোয়ানজেনের লুক দেখে নিয়েছিল। তো এখন সে গিয়ে অর্গানাইজারকে কমপ্লেন করে এই জিনিসের। এখন হ্যাঁ, অর্গানাইজারের হিসেবে যদি 1-2 ছবি তুলে নেওয়া হয় তো কি সমস্যা, কিন্তু না, নিয়ম হয়, তাই মোয়ানজেন এই ইভেন্টটা ক্যান্সেল করে দেন। আর মোয়ানজেনকে এটা তো আপনাদের জানাতে হয়েই গেছে না,
আমাদের হিরো শিশিয়ান। তো এখন সবাইকে বলে দেওয়া হয়, তো সেও মুখ গোমড়া করে চলে যায় সেখান থেকে। কিন্তু হ্যাঁ, হঠাৎ করে তার খেয়াল আসে যে সে নিজের ফোন তো নেয়নি। তো ফোন নেওয়ার জন্য সে ভেতরে যায়, আর সেই সময় মুয়ানজান বাইরে বেরিয়ে যায়, যা আমরা জানতামই যে ওরা এখন একে ওপরকে দেখবে কোত্থেকে। তো এখন সেই ভেতরে যায়, তখনই একটা লোক চেঁচাতে থাকে মুয়ানজান মুয়ানজান। সেও ঘুরে দেখে, তো দেখে যে সে তো যাচ্ছে। তো এখন সে তার পিছনে পড়ে যায়, ততক্ষণে সে গাড়িতে বসে বেরিয়ে যায়। তো এখন সে সাইকেল দিয়ে তার পিছু করতে থাকে, কিন্তু ধরতে গিয়ে আর পারে, বাস গাড়িকে একটা ক্লাবের দিকে যেতে দেখে। তো এখন সে সেখানে যায়, কিন্তু তাকে যেতে দেওয়া হয় না। সে জানায় যে সে ওই ইউনিভার্সিটিরই, মানে যেখানে সে তার ভাইয়ের জায়গায় পড়ছে, কিন্তু এটা প্রমাণ করার জন্য তো তাকে আইডি কার্ড দেখাতে হবে না, আর দেখায় তো। এখন এই চেহারা তো তার ভাইয়ের ছিল, তো এখন তাকে যেতে দেওয়া হয় না। তো এখন কিছুক্ষণ পর সে নিজের গেট আপ চেঞ্জ করে ভেতরে যায়। এখন সেখানে অনেক ছেলে ছিল, তো এটা দেখে সে যেতে থাকে সেখান থেকে। কিন্তু শিশিয়ানের বন্ধু তাকে আটকে নেয়। কেন? কারণ শিশিয়ান এখনো পর্যন্ত সবার আইডল ছিল, মানে সে খুব বেশি হ্যান্ডসাম ছিল, তো সব ওরই পেছনে পড়েছিল। কিন্তু এখন তাকে টক্কর দেওয়ার জন্য একটা নতুন ছেলে তাদের কলেজে এসে গেছিল, জিয়াং জেন। তো বাস তাকে এইসব কথা শোনাচ্ছিল, আর সাথে এটা চেকও করতে চেয়েছিল যে সে কতটা হ্যান্ডসাম। কিন্তু সে তার হাত ধরে মচকে দেয়, তখন মাঝখানে আসে শিশিয়ান। তো এখন সে বলে যে গতবারের কথাও এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, কিন্তু সে বুঝতে পারছিল না যে এমনও কি কথা। তো মনে করিয়ে দেয় সে যে সে ব্যাগ দিয়ে মেরে দিয়েছিল যে না তাকে। তো এখন সেও নিজের ব্যাগ বের করে দেয়, যে আর বলে যে নাও এটা দিয়ে মেরে দাও আমাকে, শেষে বরাবর হয়ে যাবে। কিন্তু এই পয়েন্টে শিশিয়ানের বন্ধু তাকে বলে যে যদি তুমি একে মেরে দাও তো পুরো কলেজেই কথা ছড়িয়ে যাবে, আর সবার এমন মনে হবে যে তুমি এর প্রতি জেলাস ফিল করো, এই কারণেই তোমার এর ওপর রাগ হয়। তো এখন সে মারেও না, তো সেও বলে যে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, কিন্তু যেতেও দেওয়া হয় না তাকে। কেন? কারণ সে নিজের ইচ্ছায় আসতে তো পারবে, কিন্তু যেতে পারবে না। তো এখন থেকে করতে কি হবে? তো শিশিয়ান কিছু বলার আগেই সে নিজেই বলে যে এসো স্নোকার খেলে দেখি, যদি আমি জিতি তো তুমি আমাকে যেতে দেবে। এখন শিশিয়ান হলেন ন্যাশনাল স্নোকার ফাইনালিস্ট, তো তার সামনে এর কি বা অকার, কিন্তু কেউ খেলতে তো দাও তাকে, সেও এটাই ভাবে। তো এখন বিনা কোনো টাইম ওয়েস্ট করে খেলা শুরুও করে, কিন্তু আগে শিশিয়ানের টার্ন আসে। তো এখন সে ইচ্ছে করে এমন খেলে যাতে অবশ্যই যেই বলটা তার নেওয়ার ছিল তার রাস্তা ব্লক হয়ে যায়। কিন্তু সেও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না, এটা আমি এমনিই বলছি না, তোমরা নিজেরা তার গেম দেখে নাও। সে এক একটা শটে বেছে বেছে প্রত্যেকটা কালারের বল নিয়ে নেয়, আর সেটাও একদম প্রফেশনালের মতো। তো এখন এতে তো কোনো দ্বিমত ছিলই না যে সে হেরেছে, সে জিতে গেছিল। তো সে যেতে থাকে, কিন্তু শিশিয়ান তাকে আটকায়। সে তাকে বলে যে পরের মাসে জয়েন্ট কাপ স্নুকার ডাবল চ্যাম্পিয়নশিপ আছে, তো সে চাইছিল যে সেও তার সাথে জয়েন করুক। এখন এমনিতে তো সে খেলতো খুবই বেশি ভালো, কিন্তু সে চাইতো না যে সে জিয়ান চেন হয়ে এমন কিছুতে ইনভলভ হোক, সেটাও শিশিয়ানের সাথে। তাই সে তাকে না করে দেয় আর চলে যায় সেখান থেকে। এখন এমনিতে সে একটু ইনসাল্টিং ওয়েতে তাকে না করেছিল, লাইক বলেছিল যে হেরে যাওয়া মানুষের কতটা কি অকাত আছে যে আমাকে জিজ্ঞেস করে, এটা বলে চলে গেছিল সে। আর এই কথা সেই মেয়েটির একদমই ভালো লাগেনি, যে শিশিয়ানকে পছন্দ করত। তো সে চাইতো তাকে একটু মজা দেখাতে। এখন এদিকে এ আসে ওয়াশরুমে, তো অবশ্যই সে মেলওয়ালা সেকশনে যাবে না, ফিমেলওয়ালা ওয়াশরুমে যায়, যা ওই মেয়েটা কাইন্ড অফ দেখে নেয়। তো ভেতরে গিয়ে জিয়াং চেনকে ডাকতে থাকে। এখন সেই বলবে তো না যে আমি ভেতরেই আছি, তো সে নিজের আওয়াজে বলে যে আমি একটা মেয়ে, হয়তো তুমি ভুল বলছো। এখন আওয়াজ থেকে তো তাকে মেয়ের মতোই লাগছিল, কিন্তু কী বা করতে পারতো সে, কারণ সেখানে সে জিয়ান চিনকে ভেতরে যেতে দেখেছিল। তো সে ওখানেই দাঁড়িয়ে থেকে গেট নক করা শুরু করে দেয়। কিন্তু সত্যি ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে বাইরে, আর এসে বলে যে এবার বলো মেয়ে নাকি ছেলে। সে কিছু বলতে পারে না। তো সে যেতে থাকে, কিন্তু সে তাকে আটকায়। কিন্তু সে তাকে বলে যে যদি তোমার কোনো সমস্যা হয় এই ইউনিভার্সিটিতে, তো আমি তোমার জন্য সলভ করতে পারি। এমনিতে সে বলে দরকার নেই, কিন্তু ওই মেয়েটা তার হাত ধরে নেয় আর বলে যে আমি সব কিছু বুঝতে পারছি, তোমার এই যে নাটক চলছে না, তো তুমি ব্যাস এতটুকু বোঝো যে তোমাকে শিশিয়ানের থেকে দূরে থাকতে হবে। সে বলে আমার হতে কোনো ইন্টারেস্ট নেই। এখন এইটুকু বলে আগে যেতে শুরু করে। তো তার ফ্রেন্ড পা লাগিয়ে রেখেছিল, সে বুঝতে পারছিল, কিন্তু তার পায়ের কারণে সে পড়ে না, সে ইচ্ছে করে পড়ে যায়। আর এটা দেখে শিশিয়ান তার কাছে দৌড়ে আসে। সে বলে যে পা মুচকে গেছে। তো সে বলে যে ঠিক আছে চলো আমি তোমাকে ইনফার্মারিতে নিয়ে যাই। কিন্তু সে বলে যে না আমি চলে যাব। কিন্তু সে কোথায় আর শোনার, সে তাকে কোলে তুলে নিয়ে যায়। সেখানে যাবার পর সে বলে যে নিচে নামাও আমাকে, আমি নাটক করছিলাম। সেও বলে যে আমি তো সেটা অনেকক্ষণ আগেই দেখে নিয়েছিলাম, এমনিতেও নাটক কিন্তু ভালোই করে নাও। এখন সে চেঁচাতে থাকে যে যখন দেখেই নিয়েছিলে তো আমাকে নিয়ে কেন এলে। সে বলে যে তোমার হাতের কারণে। তো এখন তার হাতে চোট তো লেগেই ছিল, তো সে মলম পট্টি করে দেয় তার হাতে, আর সাথে এটাও বলে যে বেশি কিছু ভাবার দরকার নেই, এই ইনজুরি আমার ক্লাবে হয়েছে তাই আমি এইসব করছি। এখন এটা শুনে সে বলে যে হ্যাঁ আমিও তোমার ব্যাপারে শুনেছি যে তুমি সবাইকে বিরক্ত করো, তো তাহলে আমার জন্য এইসব কেন। সে বলে যে তুমি দেখতে চাও কি আমার ইনহিউম্যানিটি। এখন সেও মজাতে বলে যে হ্যাঁ একদম,
একদম। এখন এটা বলতে না বলতেই সে তার কাছে চলে যায়। এখন সে তো খুব বেশি ঘাবড়ে যায় আর বলেও যে আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে, নইলে আমি ডাকছি কাউকে। আর এইটুকু বলেই চেঁচাতেই যাচ্ছিল যে সে তাকে তার কানের দুল দেখায় আর দিয়েও দেয়। সাথে এটাও বলে যে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু তোমাকে পাইনি, এখন যখন পেয়ে গেছি তো দিচ্ছে। এখন এই কথায় সে রেগে যায় যে কানের দুল ফেরত দিতে এত কি ড্রামা করতে হয় তোমাকে। এই কথায় সে তার কাছে ক্ষমাও চায় আর সাথে টিকিটও নিতে বলে। এখন সে তো নিচ্ছিল না, কিন্তু সে বলে যে খুব কষ্ট করে এনেছি আর এটা শুধু একটাই আছে। এইটুকু বলে তার হাতে ধরিয়ে দিয়ে চলে যায় সেখান থেকে। কিন্তু এখন ক্লাস শেষ হওয়ার পর সেও ভাবে যে কি আর টিকিট নষ্ট করা, চলেই যায়। কিন্তু আপাতত তো সে জিয়াংচেনে গেটআপে ছিল না, তো ওইভাবেই যায়। এখন সেখানে গিয়ে বসে তো যায়, কিন্তু শিশিয়ান তাকে খুব ভালোভাবে দেখছিল, কারণ সে তার পাশেই বসেছিল। তো এখন না অবশ্যই প্রশ্ন তো আসবেই না যে আমি এই টিকিট হাইশিকে দিয়েছিলাম, তো এই টিকিট তোমার কাছে কি করছে। এখন সে বলে দেয় তাড়াহুড়োয় যে তাকে যাওয়ার ছিল না, তো সে আমাকে দিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন আসে যে সে তোমাকেই কেন দিল, যাতে সেই বলে যে আমি অলরেডি খুব বেশি হ্যান্ডসাম, আর এমনিতেও তুমি জানো যে সব মেয়েরা পাগল আমার পিছনে, তো তাদের মধ্যে সেও একজন। তো এখন এই কথায় সে বললেও বা কি বলবে, কারণ সে তো নিজেও দেখেছিল না যে যেখানে জিয়াংচেন যায় ওখানেই হাইশিকে পাওয়া যায়, এর মানে সে তার পিছু করছে, তো হয়তো সত্যিই ইন্টারেস্টেড। এদিকে সে ভাবছিল যে কি করি, ভরসা হলো এর নাকি হলো না। তো সে ভাবে যে এখান থেকে পালানোই ঠিক হবে, তো সে ওয়াশরুম যাওয়ার বাহানা করে, কিন্তু সে তাকে আটকে দেয়। সে বলে কেন, ভয় লাগছে মুভি দেখতে। এখন যখন এই কথা তাকে শুনতেই হলো, তো সে কীভাবেই সিট ছেড়ে যেতে পারত। তো এখন তারা দুজনেই মুভির সাথে বসে দেখে, আর সে তো একদমই ভয় পায় না, উল্টে শিশিয়ানি খুব বেশি ভয় পেয়ে যায়, তার হাত পা ধরে নেয়। কিন্তু ঠিক আছে, সে তাকে সামলে নেয়, আর সাথে তার হাসি তো আসছিলই তাকে দেখে। এখন এখান থেকে সিন শিফট হয় নেক্সট দিনের। সে নিশানা লাগাচ্ছিল আর বেশ পারফেকশনের সাথে, কিন্তু সে একাই করে না, এত পারফেকশনের সাথে জিয়াং যেন ততটাই পারফেক্ট ছিল এই জিনিসে। আর এখন সে তাকে হিংসেও করতে থাকে, মানে সব কিছুতে কেউ এত পারফেক্ট কিভাবে হতে পারে। তো সে তাকে কম্পিট করার জন্য বলে। এখন সে গেম শুরু করার আগে গেম শেষ করে দেয়। এখন এই পয়েন্টে সে গিয়ে তার হাত চেক করে, যেখানে সে নিতে ব্যান্ডেজ লাগিয়েছিল। তো হ্যাঁ, ব্যান্ডেজ তো সে ওখানেই পায়। তখন সে তাকে জিজ্ঞেস করে যে কে তুমি। এখন সে কিছু উত্তর দেওয়ার আগেই সে বলে যে আমি কল করে আসছি। সে গিয়ে নিজের ভাইকে কল করে, আর যাই সিনারিও হয় সব কিছু জানায় তাকে। এখন সে কি তাকে জানায় এটা তো আমরা জানতে পারি না, কিন্তু এদিকে শিশিয়ান বসে নিজের মাথা ঘাটিয়ে যাচ্ছিল যে কি হতে পারে রিয়ালিটি, তারা দুজন একই নাকি না, জানি না কি রিয়াল। তখনই সেখানে সে আসে, সে বলে যে তুমি যা ভাবছো তা ভুল ভাবছো, আমি হাইশি নই, আমি হাইশি সাজার নাটক করছি, আমি হাইশির ভাই। তখন প্রশ্ন আসে যে সে হাইশি সাজার নাটক কেন করছে, যাতে সে বলে যে আমার বোন হাইশি ছোট থেকেই খুব দুষ্টু, পড়াশোনায় মন লাগে না তার, তো তাই তার বদলে ক্লাস করার জন্য আমাকে হাইশি সাজতে হয়, কারণ যদি আমি এমন না করি তো তাকে তার কলেজ থেকে বের করে দেওয়া হবে, আর এটা আমি হতে দিতে পারি না। এখন সে বলে যে আমি তোমার কথায় ভরসা কিভাবে করি। এখন ভরসা করানোর জন্য সে নিজের ভাইকে হাইশি সাজিয়ে তাদের সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেয়। আর এমনিতে এইসব প্ল্যান তার ভাইয়েরই ছিল, আর তাদের এমনিতে ভরসা হয়েও যায়। তো সে সেখান থেকে যেতে থাকে, কিন্তু সে বলে যে নেক্সট মান্থ এই স্নুকার চ্যাম্পিয়নশিপে তোমাকে পার্টিসিপেট করতে হবে, আমি চাই তুমি আমার পাশে থাকো। এখন সে না করলেও বা কিভাবে করে, কারণ সে বলে যে এটাই শর্ত তোমার সিক্রেট লুকিয়ে রাখার। তো এখন তার কাছে না করার কোনো উপায় থাকে না, তাকে যেতে হয় ট্রেনিংয়ের জন্য। তাকে যেই অ্যাড্রেস বলা হয় তাতে সে সেখানে যায়। তাকে যে রুম দেওয়া হয়েছিল সেই রুমের গেট খুলে, তো সে জানতে পারে যে ভেতরে তো শিশিয়ান আছে। এখন তাকে সেখানে দেখে 1 মিনিটের জন্য তো দেখতেই থেকে যায়, কিন্তু হ্যাঁ তারপর বলে যে হয়তো আমি ভুল ঘরে চলে এসেছি, এরপরে বাইরে যায়। কিন্তু সে বলে যে কিছুই ভুল হয়নি, তোমার থেকে আমাদের সাথেই থাকতে হবে, মানে সব পার্টনারদের একই রুম দেওয়া হয়েছিল। তো এখন নেক্সট ডে তারা যায় ফিজিক্যাল ট্রেনিংয়ে। এমনিতে তাদের কোচ তাদের বলতে থাকে যে তোমাদের ওখান থেকে সাথেই ট্রেনিং করতে হবে, মানে যারা পার্টনার ছিল তাদের, কারণ তাদের নিজেদের মধ্যে জানাশোনাও তো হওয়া চায় না। তো এইসবই তার মাথায় চলছিল। এখন যাই হোক, কিন্তু এক্সারসাইজ তো তাকে করতেও হবে, আর ছিল তো সে মেয়েই। তো শিশিয়ান তাকে বলেও যে আজ তুমি খাবার খাওনি নাকি, গায়ে জোর নেই। এখন এটা শুনে তো তার শরীরে এনার্জি এসেই যাওয়ার কথা, আর এসেও যায়, আর অ্যাক্সিডেন্টলি কিসও হয়ে যায় তাদের মধ্যে। হ্যাঁ, একটু অকওয়ার্ড মোমেন্টস তো তৈরি হয়, কিন্তু ঠিক আছে, এতে কেউ কিছু করতে পারতো না। এখন কিছুক্ষণ পর সে যায় জল খাওয়ার জন্য। তো শিশিয়ান তাকে বলে খাবার খেতে চলার জন্য, কারণ খাবার সময় হয়ে গেছিল। কিন্তু সে বলে যে না, তুমি গিয়ে খেয়ে নাও, আমার পেট তেমন একটা ভালো নেই।
এখন এখান থেকে সিন শিফট হয়। রাতে সে স্নান করে আসে। এই সময় পর্যন্ত সে নিজের বেডে চলে গেছিল, আর এমনিতে ওই টেবিলে একটা নোটও রেখে গেছিল থ্যাংক ইউ এর। এটা দেখার পর সেও নিজের বেডে ঢুকে যায়। এখন ওই সময় তার সবকিছুর গন্ধ খুব বেশি আজব লাগছিল। প্রথমে তো তার মনে হয় যে হয়তো হতে পারে এই জায়গারই গন্ধ হয়, কিন্তু তারপর মনে পড়ে যে কিছুক্ষণ আগে জিয়াং চ্যান শুয়েছিল না এখানে, মানেটা তার গন্ধ। এখন অবশ্যই তার ভালো লাগে না এই জিনিস, তো সে গায়ে না দিয়েই শুয়ে পড়ে। এখন নেক্সট মর্নিং যখন সে আসে তো দেখে যে সিসিয়ান কাঁপছে, তো সে তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট তুলে দেয়, কিন্তু তবুও তার সিসিয়ানের শরীর কিছু ঠিক লাগছিল না। তো সে টেম্পারেচার চেক করে, আর হ্যাঁ, জ্বর তো তার এসে গেছিল। তো এখন সে তাকে হসপিটাল চলার জন্য বলতে থাকে, কিন্তু না, তাকে যেতে না, তাকে ন্যাপ নিতে হতো আশেজ নেয়ও। আর স্বপ্নে কোনো ছেলেকে দেখে, আর সেই ছেলেকে জলে ডুবতেও দেখে। হ্যাঁ, সে তার নাম নিয়ে বেশ চেঁচাতে থাকে স্বপ্নে। এখন এই সময় পর্যন্ত সেও বাইরে থেকে তাকে জাগাতে থাকে, কিন্তু সে জাগে না, সে তো তারই হাত ধরে নেয়। তো সেও অপেক্ষা করতে করতে ওখানে ঘুমিয়ে পড়ে। তখন গিয়ে কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে। এখন সিসিয়ান যখন জাগে তো সে দেখে যে সে তার কাছেই বসে আছে, যা থেকে তার বোঝা হয়ে যায় যে সে তার অনেকক্ষণ ধরে খেয়াল লাগছিল, আর এতক্ষণে তারও ঘুম ভেঙে যায়। তো সে তাকে ভালোভাবে ধরে চেক করতে থাকে যে তার জ্বর চলে গেল নাকি এখনো আছে। এখন হ্যাঁ, এমনিতে দুজনেই বুঝে চায় যে এটা একটু উইয়ার্ড ছিল। তো তাই সে বলে যে কোচ বলেছে যে একদিনের জন্য ছুটি আছে, তো আমি যাচ্ছি, তো আমি বিরক্ত করব না। এখন এইসব কথা বলে সে গিয়ে বসে পড়ে আলাদা জায়গায়। তার মাথায় তো এখনো ওটাই চলছিল, মানে চিলানের ব্যাপারেই সে ভাবছিল। এখন এই চিলানকে, তো সিসিয়ান যখন ঘুমিয়েছিল তো এই নামই নিচ্ছিল বারবার। আর এমনিতে সে তার হাত ধরে বলেছিল যে প্লিজ যেও না, আর সাথে তার চোখে জলও ছিল। এইটা থেকে জিয়ান চ্যানের খুব আজব লাগে, কারণ সে কারোর জন্য কাঁদছে, তো এর পেছনে কি রিজন হতে পারে এটা তার মাথায় আসছিল না। এখন এইসব জিয়ান চ্যান ভাবছিল, আর সাথে এটাই ভাবছিল যে সে কারোর ব্যাপারেই ভাবুক, এটে আমার কি। এখন ওই সময় পর্যন্ত তার কাছে একটা ওয়েটার আসে এই ক্যাফের সব থেকে স্পেশাল কফি নিয়ে। আর এমনিতে ওই কফি এইসবে নতুন ছিল, তাই সে তার সব কাস্টমারকে এটা অফার করছিল। তা এখন ট্রাই তো সেও করে, কিন্তু তার খুবই বেশি তেতো লাগে। সে বলেও, যা থেকে তার জানা হয় যে ওই কফিতে কফি বিনসের সাথে ওয়াইনও মেশানো আছে। তো এখন ওয়াইন মেশানো ছিল, তো নেশা হওয়া তো স্বাভাবিক। তখন সে নেশার অবস্থায় নিজের ঘরে পৌঁছায়, আর ভেতরে যেতেই বসে পড়ে নিচে। এখন সিসিয়ান তাকে তুলে বেডে শোয়াই যেমন তেমন করে, আর সাথে নিজের জুতো খোলার জন্যও বলে। তো সে করেও, আর এই জিনিস তার ভালো লাগে। তো সে বলেও দেয়, চারদেশে বলে দেয় যে তুমি আমার খেয়াল রেখেছিলে, বেশ তাই আমি করছি, এমনিতে আর কিছু না। কিন্তু সেই মেয়ে তো ধরে তাকে কিস করতেই শুরু করে দেয়। হ্যাঁ, কিস করা। এখন ওই মেয়ে যে এই কথা সিসিয়ান জানতো কোথায়? তো শখ ঢোবা তো স্বাভাবিক না, আর রেগে যাওয়াও সেই তো ফল টাল্লি ছিল। সে তো নিজেরই হুশে বলে যাচ্ছিল যে তুমি খুব হ্যান্ডসাম, আর এভাবে বলতে বলতে এটাও বলে যে অবশ্যই আমি ছেলেদের পছন্দ করি, আমি মেয়েদের কেন পছন্দ করব। আর এইটুকু বলে সে ঘুমিয়েও পড়ে। আর তার মুখ থেকে এইসব শুনে সিসিয়ানের খুবই বেশি আজব লাগে, কিন্তু সে আপাতত কিছু করতে পারতো না। সে ভাবে যে নেক্সট ডে কি জিজ্ঞেস করবো, যাই হোক। আর এটা ভেবে সে ঘুমিয়ে পড়ে। এখন রাতে সে অর্ধেক ঘুমিয়ে ওঠে আর এসে ওরই বেডে গিয়ে শুয়ে পড়ে। আর নেক্সট মর্নিং যখন জাগে তো কিক করে তাকেই বেড থেকে ফেলে দেয়, আর চেঁচানোও শুরু করে দেয় যে আমি চাইতাম না তুমি এই ধরনের মানুষ হও। এখন রাগ ফেটে পড়ে সিসিয়ানের। সে বলে যে এটা আমার বেড। তো এখন সে বোকা হয়ে বলে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কিন্তু এত ইজিলি তো সে যেতে দিতে পারে না। তো এখন সিসিয়ান তার হাত ধরে জিজ্ঞেস করে যে তুমি বলো, তুমি আমার বিছানায় এসে করতে কি চাইছিলে? এখন সেও রেগে যায় আর বলে যে তোমার এমন কেন মনে হয় যে আমি ইচ্ছে করে তোমার বিছানায় আসবো? এখন শুনিয়ে চলে তো যাই বাইরে, কিন্তু মাথা খাটাতে থাকে যে রাতে কি হয়েছিল আমার সাথে কিছু মনে নেই। অবশ্যই তার কিছুই মনে ছিল না, আর আপাতত সে মনে করার জন্য কিছু করতেও পারতো না। কিন্তু এদিকে সিসিয়ান ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিল। সে ভাবছিল যে জিয়ান যে নাটক করছিল ড্রিঙ্ক করার, নাকি সত্যি ড্রিঙ্ক করেছিল। এখন উত্তর তো সে কিছু পায় না, কিন্তু তার এতটুকু অবশ্যই জানা ছিল যে তার ইজ্জতে বিপদ আছে। তো এখন সে নিজের কোচের থেকে রুম চেঞ্জ করানোর কথা বলে। এখন প্রথমে তো কোচেরও আজব লাগে, কারণ সে নিজেই রেকমেন্ড করেছিল জিয়াং চ্যাংকে নিজের সাথে খেলার জন্য, কিন্তু এখন সে নিজেই চায় যে এমন কিছু না হোক। কিন্তু এখন সেও বারবার ইনসিস্ট করে। তো কোচও বলেন যে হ্যাঁ ঠিক আছে। আর এইসব কথা শুনে জিয়াং চ্যান তো এখন এইসব শুনে সেও এসে বলে যে কি ধরনের মানুষ আমি। এখন সে কি করলো সিসিয়ান এটা তো বলে না, কিন্তু হ্যাঁ বলে অবশ্যই যে আমি এই রুম খালি করছি। যাতে সে বলতে থাকে যে তোমার জন্য এই গেম ইম্পর্টেন্ট না, তাই না? সে বলে যে আমার জন্য ইম্পর্টেন্ট না সেটা না, আসল ব্যাপারটা হলো কি রাতে ড্রিঙ্ক করে আসে, কে আজব সব হরকত করেন আমার সাথে। তখন এটি তো সেও বুঝে যায় যে সেই রুম চেঞ্জ করার কথা কেন বলছে। আর সাথে সে এটাও বলে যায় যে যদি তুমি কম্পিটিশনে পার্টিসিপেট না করতে চাইতে তো বলে দিতে, আমি আমার পার্টনারও চেঞ্জ করতে পারি। এখন এটা শুনে সে বলে যে তোমাকে কোথাও যাওয়ার কোনো দরকার নেই,
আমি যাচ্ছি, আমি পার্টিসিপেট করব না। তো এখন সে নিজের গেটআপে আসে আর নিজের সব জিনিস প্যাক ট্যাক করতে থাকে। তখনই ওই রুমের গেটে ওই মেয়ে আসে আর হাইশিকে সেখানে দেখে সে খুব বেশি শকড হয়ে যায়, কারণ এই রুম তো শিশিয়ানের ছিল না। তাহলে তার রুমে হাইশি কি করছে? তো এখন তো সে খারাপভাবে ফেসেছিল, কারণ তার উইগ আর তার ড্রেসও বেডেই রাখা ছিল। তো সে ওই মেয়েকে ভেতরে যেতেও দিতে পারত না। বাস এইসবই চলছিল ওই সময় সেই শিয়ান আসে সেখানে। কিন্তু সে যতই রাগে থাকুক সে তার সিক্রেট বলে না। সে বলে যে আমি একেই ডেকেছি। তো এখন বাস কথা তো ওখানেই শেষ হয়ে যায়, কারণ এখন সে বলে যে সেই ডেকেছে তো আর কোনো প্রশ্ন হওয়া উচিত নয়। আর এই জিনিস শুনে হাইশির খুব ভালো লাগে, কারণ তার সিক্রেট এক্সপোজ হয়নি। তো সে আবার পৌঁছে যায় কোচের কাছে, কারণ এই কম্পিটিশন সে ছেড়ে যেতে পারতো না। আর রিজনও এটাই দেয় যে আমি তাকে প্রমিস করেছি, তো বাস নিজের প্রমিস ফুলফিল করছি। তখন তার এই কথা শুনে কোচ বলেন যে আমি শিশিয়ানকে চিলান ছাড়া অন্য কারোর সাথে গেম খেলতে দেখিনি। এখন এটা শুনে অবশ্যই প্রশ্ন আসবে যে এই চিলানকে, যাতে কোচ জানান যে চিলান শিশিয়ানের খুব ভালো পার্টনার ছিল আর সাথে বেস্ট ফ্রেন্ডও ছিল। এই সময়ে আমাদের তাদের দুজনের ব্যাপারে দেখানো হয় যে ভালোই একে অপরের সাথে টাইম স্পেন্ড করত। শিশিয়ান তো তাকে একটা লকেট পর্যন্ত দিয়েছিল এমনি ফ্রেন্ডশিপের জন্য, কিন্তু যাই হোক তারা ডিসাইড করে নিয়েছিল যে ডাবল সি স্নোকের চ্যাম্পিয়নশিপে তো সেই জিতবে। তো ওরা এই জিনিসের ট্রেনিংও খুব ভালোভাবে করছিল। কিন্তু কম্পিটিশনের সময় চিলানের হার্ট অ্যাটাক এসে যায় আর তার ওখানেই ডেথ হয়ে গিয়েছিল। যেতে যেতে তার হাত থেকে ওই লকেটও পড়ে যায়। কিন্তু হ্যাঁ, শিশানের এইটুকু অবশ্যই মনে হয়েছিল যে তার বন্ধু চায় যে সে যেন এই কম্পিটিশন জিতুক। কিন্তু আজ পর্যন্ত সে কাউকে পায়নি যে তার সাথে তার পার্টনার হয়ে কম্পিট করতে পারে। আর প্রথমবার জিয়াংজানের থেকে সে আশা পেয়েছিল। এদিকে আমরা শিশিয়ানকে দেখি যার রুমে সে একটা নোট পায়, তো চিন্তা করো না যে আমি নিজের রুম চেঞ্জ করে নিয়েছি, তো আমি তোমার সাথে স্টেডিয়ামে দেখা করছি। তো এখন কিছুক্ষণ পর সেও আসে স্টেডিয়ামে। এমনিতে দুজনেই একে অপরকে খোঁজা মারার তো কোনো সুযোগ ছাড়ে না। লাইক শিশিয়ান তাকে বলে যে কেউ এই কম্পিটিশন ছেড়ে যেতে চাইছিল, আর জিয়াংজান তাকে বলে যে কেউ নিজের পার্টনার চেঞ্জ করতে চাইছিল। কিন্তু রিয়ালিটি এটাই ছিল যে তারা দুজন একে অপরের পার্টনার ছিল, আর যেটা দুজনেই জানতো। এদিকে ওই মেয়েটি একটা লোককে হাইসির ছবি দেখায় আর তাকে মজা চাখাতে বলে। তো এখন এই কম্পিটিশনের দিনও এসে যায়। শিশিয়ান সেখানে চলে গেছিল আর এই কথা সে জিয়াংজানকে বলেও দিয়েছিল। তো এখন কিছুক্ষণ পর সেও সেখানে যাওয়ার জন্য বেরোতেই যাবে, তখনই তার গেটে ওই লোক আসে আর জোর করে তাকে ধরে নেয়। এদিকে কম্পিটিশনে সবার মাথা খারাপ হচ্ছিল, কারণ জিয়াংজেন এখনো পৌঁছায়নি সেখানে। এদিকে শিশিয়ান তাকে কল করেই যাচ্ছিল, ওদিকে জিয়াংজেনকে সে বসিয়ে রেখেছিল, মানে ওই লোক যা হাইশেকে সেটাই করার ছিল। এদিকে বাস কম্পিটিশন স্টার্ট হতে আধ ঘন্টা বাকি ছিল। তা এখন শিশিয়ান যেতে চাইছিল তাকে দেখার জন্য নিজে, যে সে কোথায় রয়ে গেল, কিন্তু তাদের কোচ তাকে জেনে নিচ্ছিল না। কিন্তু তখনই তার হাইশের কল আসে আর সে নিজের হোটেল রুম নাম্বার তাকে জানায় আর তাড়াতাড়ি আসার জন্য বলে। তখন জানা যায় যে কিছুক্ষণের জন্য তো সে ওই লোকের ওপর কাবু পেয়ে গেছিল, কিন্তু আবার সেটাকে ধরে নেয়, যা শিশিয়ানও শোনে। তো সে তাড়াতাড়ি ছোটে সেখানে। ওদিকে ওই লোক তো হাইশেকে মানে মেরেই ফেলতো, কিন্তু শিশিয়ান টাইমে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ, এই চক্করে তার হাতেও কাট লেগে যায়, কিন্তু তবু আর বেশি কারোর কিচ্ছু হয় না। সে হাইশেকে নিয়ে পাড়ায় সেখান থেকে। এদিকে আধ ঘন্টা কেটে গিয়েছিল, তো এখন এই কম্পিটিশন ক্যান্সেলই করতে যাচ্ছিল, কিন্তু তখনই তারা দুজন চলে আসে সেখানে। না না, হাইশির গেটআপে না, জিয়াংচেনের গেটআপে। তো এখন কম্পিটিশন স্টার্ট হয়। এক একটা টান তো দুটো টিমই চলে, কিন্তু যখন পালা আসে জিয়াংচেনের, সে তো আর কাউকে সুযোগ আর দেয় না। সে একবারে ওই পুরো গেম জিতে যায়। তো এর মানে তো এই কম্পিটিশন ওরাই জিতেছে। এটা দেখতে শিশিয়ান এসে তাকে কোলে তুলে নেয়। এদিকে ওই মেয়েকে ওই লোক কল করে বলে দিয়েছিল যে হাইশিকে একটা ছেলে নিয়ে গেছে। এদিকে ওরা জিতেছিল, তো তাদের ট্রফি দেওয়া হয়, সাথে ফটোশুটও হয়। হ্যাঁ, একটু ইতস্তত করছিল একটু কাছাকাছি দাঁড়াতে, কিন্তু এই কাজ তাদের ফ্রেন্ড করে দেয়। আর এই ছবি দেখে সব মেয়েরা তো এখন তাদের এমন মনে হয় যে এই দুজনের মধ্যে কিছু চলছে। আর মনে কি, তারা তো একটা পেপারেও লিখেছিল যে তাদের কেমন ফিল হচ্ছে, আর একে অপরের সাথে এই ফিলিং শেয়ারও করছিল, যা শিশিয়ান শুনে নেয়। তাদের একটু আজব অবশ্যই লাগে, কারণ সবাই তার আর জিয়াংচেনের সম্পর্ক নিয়ে কথা বলছিল। তখন শিশিয়ান ওই মেয়েদের থেকে এই পেপার নিয়ে নেয়, আর যখন নিজে পড়ে তো ইমাজিন করতে থাকে ওই সব সিনারিও, লাইক ওরা দাঁড়িয়ে আছে, একে অপরকে প্রপোজ করছে, আর সব লোক তাদের কিস করার জন্য বলছে। এইসব ভেবে তার খুবই বেশি আজব লাগে। এখন ওই সময় পর্যন্ত সেখানে জিয়াংচেনে চলে আসে এটা জিজ্ঞেস করতে যে কি দেখছো তুমি। অবশ্যই সে তাকে ওই পেপার দেখায় না, সেও বেশি কিছু বলে না, বাস বলে চলো ক্লাসে চলো। কিন্তু না, ওই সময় পর্যন্ত অল্প স্বল্প হিন্ট জিয়াংচানও পেয়ে গেছিল যে এখন মেয়েদের এমন মনে হয় যে সে আর শিশিয়ান একে অপরকে পছন্দ করে। এদিকে শিশিয়ানের মাথা খারাপ হচ্ছে এটা ভেবে যে যদি সবাই জানতে পারে যে সত্যি সে ছিঁড়েদের পছন্দ করে, তো তাহলে জানি না কে কি ভাববে। এখন এই কথা তো ঠিক ছিল, কিন্তু সে তার ব্যাপারে কেন ভাবছে এমন সে ভাবে, বা এমন বলা যায় যে তাকে ভালো লাগতে শুরু করেছিল। কিন্তু এ কথা সে নিজেই মানার জন্য তৈরি ছিল না।
এখন যাই হোক, ভুল করেই ওই নোট তার ফ্রেন্ডও পড়ে নেয়, আর সেও নিজের ইজ্জতকে বাঁচিয়ে রেখে এই কথা অ্যাকসেপ্ট করে যে ঠিক আছে, তোমরা একে অপরকে পছন্দ করতে পারো, এমনিতেও আমি সিক্রেট কাউকে বলবো না। আর এক্সপ্লেনেশন, তার কথা তো বাদই দাও, সে তো শীর্ষানে থেকে শুনতেই চাইছিল না কিছুই, আর শোনেও না। আর সে এটা তো মানেও না, কারণ অনেক মেয়ে পেছনে পড়েছিল না শীর্ষানের, কিন্তু সে তো কাউকে পাত্তাই দিচ্ছিল না। তো এর এই রিজন তো হতেই পারে না যে সে ছেলেদের পছন্দ করে। তখন এই কথাই সে কী বা বলবে। এখন সেই সময় ওই মেয়ে আসে সেখানে, সেই বলে যে তাদের স্কুল সামার নাইট ডান্স অ্যারেঞ্জ করতে চলেছে উইকেন্ডে। তো কি সে তার পার্টনার হতে পারে? সে তো পরিষ্কার না করে দেয়, কিন্তু তারপর নিজেই ভাবে যে যদি আমি এর সাথে ডান্স করি তো এটা প্রমাণ হয়ে যাবে যে জিয়াংচানের ব্যাপারে যাই আমি ভাবি সে সব কিছুই ফালতু ছিল, তাই সে তারপর হ্যাং করে দেয়। এদিকে ওই জিনিসের ব্যাপারে জিয়াংচানও শোনে, আর এটাও সে শোনে যে শীর্ষান ওই মেয়ের সাথে পারফর্ম করতে চলেছে। এখন এখান থেকে সিন শিফট হয় ওই ইভেন্টে। সেও সেজেগুজে এসে গেছিল, নিজের পার্টনারকে নিয়ে সে ডান্স করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে আসে হাইসিং পুরো সেজেগুজে। আর তাকে দেখে তো মনে হয় শীর্ষান মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সে সোজা তার দিকে এগোতে থাকে। সে জিজ্ঞেস করে যে আমি কি তোমার পার্টনার হতে পারি? সে বলে হ্যাঁ, আর কি শুধুই বলে, সে তার হাত ধরে নিয়ে যায় ডান্স করার জন্য। এমনিতে সে তার হাতে ওই সময় কেসও করে, আর সাথে পারফর্ম তো করেই। আর এইসব দেখে ওই মেয়ে মনে হয় নিজের রক্ত জ্বালাতে থাকে ব্যাস। তো এখন কিছুক্ষণ পর সে হাইসির ওপর ড্রিঙ্ক ফেলে দেয়, হ্যাঁ ক্ষমাও চায়, কিন্তু সেম জিনিস হাইসিও করে। আর এই জিনিস এমনিতে শিশিয়ানও দেখে ফেলে, যাকে দেখে সে বলেও যে তোমার সুইট হার্ট আমাকে নিজের লাভ রাইভাল ভাবছে, গিয়ে তাকে বোঝাচ্ছ না কেন? এখন এই কথাই সে কী বা বলবে। ওদিকে ওই মেয়ে ওয়াশরুম যাচ্ছিল, ততক্ষণে হাইসি ভেতরে চলে যায়। তো সে লুকিয়ে দেখতে থাকে, আর শুধু দেখেই না, সে তো তার ভিডিও বানানোর জন্য রেডি ছিল, ফটোগ্রাফস তোলার ছিল যখন সে চেঞ্জ করতে যাচ্ছিল তখন। কিন্তু এমন কিছু সে করতে পারে না, কারণ শীর্ষান এসে গেট লক করে দেয়। এখন এই পয়েন্টে তো ওই মেয়ে ডেফিনেটলি বলবে না যে আমি এমন কিছু করছিলাম না, যাতে সে বলে যে তোমার কি মনে হয় তুমি এই সব কাজ করবে তো তুমি আমার কাছে চলে আসবে? যদি তুমি আমাকে পছন্দ করতে তো এই সব করতে না তুমি, আর এমনিতে তোমার এই সব কাজে আমি আরও তোমার থেকে দূরেই যাব। এখন এটা শুনে সে চলে যায় সেখান থেকে, কিন্তু হাইসি সেগুলো অবশ্যই শোনেনি। তো সে বাইরে গিয়ে তাকে থ্যাংক ইউ বলে। এমনিতে সে বলে যে একটু খেয়াল রেখো, যদি সে ছবি তুলে নিত তো সবাই জেনে যেত যে তুমি একটা ছেলে। এখন এই কথাই সে কী বা বলবে। এদিকে ওই মেয়ে একটু ভেঙে পড়ে, কারণ সে জানতে পেরে গেছিল যে শীর্ষান তাকে পছন্দ করে না। তো সেই চাইছিল যে এখন হাইসির থেকে সে নিজেই বুঝে নেবে। এদিকে হাইসি নিজের ভাইয়ের সাথে কথা বলছিল, সে নিজের ফিলিংস জানাচ্ছিল যে এখন সে চায় না শীর্ষানের সাথে আর মিথ্যু বলতে, কারণ সে তার অনেকবার সাহায্য করেছে। কিন্তু হ্যাঁ, এটাও অ্যাকসেপ্ট করার জন্য তৈরি ছিল না যে সে পছন্দ করতে শুরু করেছে শীর্ষানকে। তখন এই পয়েন্টে তার ভাই বলে যে যেহেতু তুমি সত্যি বলে দাও তো কী হবে এরপর জানো? সে বলে হ্যাঁ, এতটুকু তো আমি জানি যে সে অন্য কাউকে বলবে না। তখন ব্রবেনে তো সে শীর্ষানকে কলও করে কাল দেখা করার জন্য বলে দেয়। এখন নেক্সট ডে দুজন দেখা করে, কিন্তু এই জায়গা শীর্ষান ডিসাইড করেছিল। তো সে জিজ্ঞেস করে যে এই জায়গায় তুমি আমাকে কেন নিয়ে এসছো? যেখানে সে বলে যে আমি তোমাকে জিয়াংচানের ব্যাপারেও নেলাতে চেয়েছিলাম। এভাবেই করে করে কিছু জিয়াংচানের ব্যাপারে কথা বলে, আর সাথে আজ তার ওই লকেটও জলে ফেলে দেয়। আর আজ সে একটু রিল্যাক্সডও ছিল, কারণ নিজের প্রমিস পূরণ করে দিয়েছিল। তখন সে টপিক চেঞ্জ করার জন্য বলে যে আমি এত কষ্ট করলাম এই কম্পিটিশন জেতানোর জন্য তোমাকে, কিন্তু তুমি এখনও উদাসী লাগছো। এখন এই পয়েন্টে সে বলে যে তুমি কিছু বলতে চাইছিলেন আমাকে, বলো। সে বলে যে যদি আমি এটা বলি যে আমি জিয়াংচান নই, আমি জিয়াংচানের নামে এই কম্পিটিশন খেলছিলাম, তো এই কম্পিটিশনের কী হবে? সে বলে যে রেজাল্টস ক্যান্সেল হয়ে যাবে আর ট্রফিও ফেরত নিয়ে নেওয়া হবে। এখন এখান থেকে সিন শিফট হয়। নেক্সট ডে ওই মেয়ে নিজের ফ্রেন্ডের থেকে কনফার্ম করছিল যে হাইসি এইমাত্র এখান থেকে গেছিল না, তো কথা তো ঠিক ছিল, হাইসি গেছিল। তখন সে নিজের প্ল্যান জানায় নিজের ফ্রেন্ডকে। সে বলে যে আমি ভেতরে যাচ্ছি, তুমি এই রুম লক করে শিশিয়ানের কাছে যেও, আর তাকে বলো যে ওই দিন ডান্স পার্টিতে যাই হয়েছিল তার বদলা নেবার জন্য হাইসি আমাকে এই লকের রুমে বন্ধ করে দিয়েছে। তো নিজের ফ্রেন্ডের কথা অনুযায়ী সে চলে যায় শিশিয়ানের কাছে, আর ওই মেয়ে ভেতরে ওই রুমে চলে যায় যেখানে সে জিয়াংচেনকে পায়। এখন জিয়াংচেন বুঝতে পারে না যে সে এখন বললে বা কি বলে। তো এখন সে নিজের ছেলের গেটআপের ফায়দা ওঠাতে থাকে। সে বলে যে তুমি বলো না তুমি আমাকে ফলো কেন করছো, তুমি কি আমার প্রতি ইন্টারেস্টেড নাকি? ওই বেচারির তো ভয় ভয় খারাপ অবস্থা হচ্ছিল, কারণ এই সময় পর্যন্ত জিয়াংচেন তার কাছে পৌঁছে গেছিল, কিন্তু সে তবুও সাইড ছড়ে।
এখন এই পয়েন্ট পর্যন্ত জিয়াং চ্যানের কাজ হয়ে গেছিল। তো এখন সে গিয়ে গেট খুঁড়তে থাকে, কিন্তু এটা কি, গেট তো লক। তো এখন ওই মেয়েকে জিজ্ঞেস করে যে গেট কেন লক। সিন এদিকে শিফট হয় ওই মেয়ের ওপর। যায় শিশিয়ানকে বলার জন্য যে তার বন্ধু বিপদে আছে। এখন অবশ্যই এটা শুনে সে ইন্টারেস্ট দেখায় না, যাতে সে বলে যে হাইশি তার থেকে বদলা নেবার জন্য এইসব করেছে। এদিকে সে জিয়াং চ্যানকে জিজ্ঞেস করতে থাকে যে যখন হাইশি এখানে এসেছিল তো তুমি এখানে কি করছো, আর এমনিতেও তোমার আর হাইশির মাঝখানে। এই পয়েন্ট পর্যন্ত তো চলে আসে শিশিয়ান এখানে, অবশ্যই হাইশির চিন্তা করতে করতে। তো এমনিতে তো দুজনেই ঠিক ছিল, কিন্তু ওই মেয়ে বলে শিশিয়ানকে যে তুমি যেই মেয়েকে পছন্দ করো সে তোমার পিঠ পিছু জিয়াং চ্যানকে ডেট করছে। এখন এটা শুনে তো দুজনেই নিজেদের হাসি চাপায়, কারণ সত্যি তো বলতে পারতো না। কিন্তু তখন জিয়াং চ্যান তাকে জিজ্ঞেস করে যে তুমি এ কথা কিভাবে বলতে পারো, যাতে সে বলে যে যেখানে যেখানে তুমি যাও সেখানে সেখানে হাইশি পৌঁছে যায়। ক্লাবেও ওটাই হলো আর এখনও এটাই হলো। তো এখন এই কথা তো জানা নেই যে হাইশি জিয়াং চ্যানে ইন্টারেস্টেড কি না, কিন্তু এই কথা অবশ্যই কনফার্ম হয়ে যায় যে হাইশির কারণে ওই মেয়ে এই রুমে লক হয়নি। তো এখন তাই এটা জানার পর শিশিয়ান তার উপর চড়তে থাকে। ওই মেয়ে বলে যে হাইশি আর জিয়াং চ্যান দুজনই তোমার সাথে মিথ্যে বলছে। সে বলে যে না সে মিথ্যেবাদী আর না জিয়াং চ্যান। এখন তার উপর এত ভরসা দেখে এখন তারও মনে হচ্ছিল যে সত্যি বলে দেব কি নিজের, কিন্তু যদি সে নিজের সত্যি বলে দেয় তো তাহলে ওই চ্যাম্পিয়নশিপ কোনো কাজের থাকবে না। এইসব ভাবতে ভাবতে সে যাচ্ছিল, কিন্তু সে শিশিয়ানিকে বলতে তো পারে না যে সে কি ভাবছে, তো এমনিই কিছু বলে দেয়। এখন এই সময়ে সেখানে ফায়েক রাকাশ্রী দেখতে পায়, তো সে খুব বেশি এক্সাইটেড হয়ে যায়। আর এতক্ষণে শিশিয়ান তাকে প্রপোজ করে দেয়। হ্যাঁ, সে শুনতে পায় না, বা এমন বলা যায় যে না শোনার নাটক করে। তো তারপর সেও রিপিট করে না, কিন্তু এখন যখন সে শুনেই নিয়েছে তো সে কিছু আগে বলে না। সে বলে যে দেরি হচ্ছে তো আমি যাচ্ছি। এখন নেক্সট ডে এই সব কথা সে তার ভাইকে বলছিল, আর এটা ওই যে সে না শোনার নাটক করেছিল। তার ভাই বলে যে কেন, যাতে সে বলে যে কারণ সে আমাকে পছন্দ করে না, সে তোমাকে পছন্দ করে, আর এমনিতেও সে নিজের বন্ধুর স্বপ্ন পূরণ করে আর আমার উপর এত ভরসা করে, তো আমি কিভাবে এইসব বলতে পারি। এখন এটা শুনে তার ভাই ভয় পেয়ে যায় যে আমি জানতাম না যে তার ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে, অর্থাৎ সে আমার প্রতি অবসেসড। মানে সে ভয় পাচ্ছিল যে যে ফিরে আসবে তো জানি না তার সাথে কি হবে। দেখুন এমনি তো কথা বলে কল কাট করে দেয়। এরপর সে যায় ক্লাস অ্যাটেন্ড করার জন্য, যেখানে আবার শিশিয়ানের পাশে সে বসে, কারণ ওখানেই একটা সিট খালি ছিল। তো এখন টিচার যা পড়ানো স্টার্ট করেন ওই সাবজেক্টের বই নিয়ে আসেনি শিশিয়ান, তো তাকে বই শেয়ার করার জন্য বলে। এখন সে তো চাইছিল না করতে, কিন্তু সে জোর করে নিয়ে শেয়ার করে নেয় নিজের সাথে। এখন এটা দেখে সে ভেবে নেয় যে এভাবে তো চলবে না, মানে সে তাকে এভাবে অ্যাভয়েড করতে পারবে না। তো এখন সে ক্লাস আসাই ছেড়ে দেয়, আর এই কারণে শিশিয়ানের মাথা খারাপ হয়ে যায়। সে জিজ্ঞেসও করে এক দুটো স্টুডেন্টকে, কিন্তু কিছু জানা যায় না তার। তো এখন এমনি শিশিয়ান একদিন নিজের ক্লাবে ছিল, তখনই তার ফ্রেন্ড এসে জানায় যে প্রিন্সিপাল অ্যানাউন্স করেছে যে তাদের ক্লাবকে সার্টিফিকেট অফ অনার দেওয়া হবে। তো এখন এই ব্যাপারে তো জিয়াং চ্যানেরও জানা উচিত ছিল। তো সে তাকে কল করে আর সে কল তোলে, আর এমনিতেও ওই সময় তার পিঠ বেশ ব্যথা করছিল আর সেটা তাকে দেখে মনে হচ্ছিল, কিন্তু শিশিয়ানের তো আর সেটা জানা ছিল না। সে তার যাই কথা ছিল সে তাকে জানিয়ে দেয়, যাতে সে বলে যে তুমি যাও আমি আসছি না। এখন এই সময় শিশিয়ান তাকে জিজ্ঞেস করে যে তুমি ইচ্ছে করে আমাকে অ্যাভয়েড করছো নাকি। সে বলে হ্যাঁ। এখন রিজন সে নিজেই জেনে যায় আর সে নিজে বলেও, কারণ তুমি আমার কনফেশন শুনে নিয়েছিলে। সে বলে যে হ্যাঁ। এখন এটা শুনে শিশিয়ান বলে যে তাহলে অ্যাভয়েড কেন করছো আমাকে। সে বলে কারণ আমি একটা ছেলে। এই কথাই শিশিয়ান বলে যে তুমি বলছিলে না যে তুমি ছেলেদের পছন্দ করো। সে বলে যে আমি কবে এসব বললাম, আর হয়তো তুমি ভুল শুনেছ। তো এখন এত বলেই সে কল কাট করে দেয়। এখন এদিকে এই সব কথা তো তার ফ্রেন্ড শুনেই নিয়েছিল, আর ইনডাইরেক্টলি সে সব কিছু জানতে পেরে যায় যে ওই দুজনের মাঝে কী চলছে, অর্থাৎ শেষিয়া তাকে পছন্দ করে। তো এখন সে নিজের থেকে আইডিয়া তাকে দেওয়া শুরু করে দেয়, লাইক তার খাবারে কিছু মিশিয়ে দাও তো সে তোমার কাছে চলে আসবে, এমনি কিছু ফালতু আইডিয়া দিতে থাকে। কিন্তু এর মধ্যে একটা আইডিয়া শেষিয়ানের বেস্ট লাগে। তো এখন সে নিজের ফ্রেন্ডকে এক্সিকিউট করার জন্য বলে ওই প্ল্যান, কিন্তু ওটা কি ছিল ওটা আমরা কিছুক্ষণ পর জানতে পারি, যখন ওরা সবই ইভেন্টে যায় আর তার ফ্রেন্ড কল করে জিয়াং চ্যানকে আর তাকে এখানে আসার জন্য বলে, কারণ সে বলে যে শিশিয়ানে আজ ওই দুজনের সম্পর্কের ব্যাপারে সব বাচ্চাদের বলতে চলেছে। তো এখন এই জিনিস তো সে হতে দিতে পারতো না। এদিকে শিশিয়াং স্টেজে যায়, সে নিজের কথা সবার সামনে রাখতে শুরু করে। এদিকে সে দৌড়ে দৌড়ে আসছিল, তার পেটে তো ব্যথা বেশ হচ্ছিল, কিন্তু তবুও হ্যাঁ, গেটে ওই মেয়ে তাকে আটকানোর চেষ্টা অবশ্যই করে, কিন্তু এখন সে কারোর কথা শোনার ছিল না। ভেতরে তো সে নিজের আর জিয়াং চ্যানের সম্পর্কের ব্যাপারে বাস বলতেই যাচ্ছিল, ততক্ষণ সে তাদের সাইড করে সেখানে পৌঁছে যায়। এখন সেখানে গিয়ে বলে যে আমি একটা
এটা বলতে না বলতেই সে অজ্ঞান হয়ে যায়। তো এখন তাকে সে নিয়ে যায় হসপিটালে। সেখানে ডক্টর জানায় যে বেশি কিছু তার হয়নি, বাস পিরিয়ডসের সময় একটু বেশি এক্সারসাইজ করায় কখনো কখনো উইকনেস এসে যায়। এখন উইকনেস পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু একটা ছেলের পিরিয়ডস কিভাবে হতে পারে? এক্স্যাক্টলি এমনই রিয়াকশন ছিল শিয়ানের। কিন্তু তার রিয়াকশন দেখে ডক্টরও শকড যে তুমি জানো পেশেন্টের জেন্ডার, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে তোমার, কারণ এই পেশেন্ট একটা মেয়ে। তো এখন এটা জানার পর সে যায় তার কাছে। তারও ততক্ষণে হুঁশ এসে গেছিল, কিন্তু সে শিয়ানকে দেখে জিজ্ঞেস করে যে আমি চিনি কি তোমাকে? সে বলে কেন, চেনো নাকি তুমি আমাকে? সে বলে না। তো এখন ডক্টর চেক করে বলে যে হতে পারে যে এর মেমরি লস হয়ে গেছে এভাবে হঠাৎ করে অজ্ঞান হবার কারণে। আর এইটুকু তো তোমরাও জানো যে কবে রিকাভার হবে তার মেমরি, তো এই ব্যাপারে কারোরও কোনো আইডিয়া ছিল না। এখন এটা বলেই ডক্টর তো সেখান থেকে চলে যায়, কিন্তু আমাদের জানানো হয় যে হাইশিন নাটক করছিল, কারণ সে ডক্টর আর তাদের মাঝে সব কথা শুনে নিয়েছিল। তো এখন তাকে ফেস কিভাবে করবে এই ভয়ে সে মনে করার নাটকই করতে শুরু করে দেয়। এখন এদিকে সে তাকেই জিজ্ঞেস করতে থাকে যে তোমার সত্যি কি কিছু মনে নেই, এই মাসে যাই কিছু হয়েছে? সে বলে না। এখন এই কথাই সে নিজের উপরই সন্দেহ করতে থাকে যে আমি এত গাধা যে আমি বুঝতে পারিনি যে মেয়ে, নাকি এর অ্যাক্টিং এত ভালো ছিল। এখন এমনিতে অ্যাক্টিংয়ে তো মেমরি লস হয়ে যাবারও করা যেতে পারে না, তো কেননা ড্রেস্ট করে রাখা যাক। তার মাথায় তো এই আইডিয়াই আসে। তখন সে বলে যে তুমি জিজ্ঞেস করছিলে না যে আমি কে? আমি তোমার বয়ফ্রেন্ড। সে বলে এটা ইম্পসিবল। এই কথায় সে বলে যে তোমার তো মেমরি চলে গেছে না, তাহলে এটা কিভাবে বলতে পারো তুমি? এখন এই কথায় তো সেও বুঝে যায় যে সে তার টেস্ট নিচ্ছে। তো সে বলে যে কি এভিডেন্স আছে তোমার কাছে এটা বলার? এখন সে তার সাথে এখনও পর্যন্ত যতটা টাইম স্পেন্ড করেছিল তাতে সে যা জিনিস অবজার্ভ করেছিল ওই সব বলে দেয়। লাইক তার খাবারে রসুন পছন্দ নয়, তার হরের মুভিজ পছন্দ, তার মিষ্টি খাওয়া পছন্দ, আর সে বেশিরভাগ জ্যাসমিন সোপ ইউজ করে। এখন এই সব শুনে তার খুব ভালো লাগে, কারণ এত মাইনিউট ডিটেলসও তার মনে ছিল তার ব্যাপারে, অর্থাৎ অবজার্ভ তো সে করেছিল অনেক কিছু। তো এখন এই কথা তো ঠিক আছে, কিন্তু সে কনফেস তো করবে না যে সে নাটক করছে। তো এখন সে তার কাছে যায়, যাতে অবশ্যই সে নিজের চেহারা ঘরিয়ে নেয়, যাতে সে বলে যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝে কিস করা তো এটা নর্মাল ব্যাপার না। তো এখন নাও সে কিস করে নেয় তাকে। সে তাড়াতাড়ি তাকে সরায়, চেঁচায়ও যে এটা আমার প্রথম কেস ছিল। সে বলে স্মৃতিশক্তি তোমার যায়নি তাই না, নইলে আমার নাম কিভাবে জানা থাকতো তোমার? এখন এটা কথা তো ঠিক আছে, কিন্তু সে একটা জিনিস আরও বলে। সে বলে যে এটা তোমার প্রথম কেস নয়, তুমি আগেও আমাকে কিস করেছো। এখন এই জিনিস তার মনে ছিল না, তো সে জিজ্ঞেস করে এর ব্যাপারে, কিন্তু সে বলে এটা তো আমি তোমাকে পরে জানাবো, আগে তুমি আমাকে নিজের জেন্ডারের ব্যাপারে জানাও যে তুমি আমার থেকে লুকালে কেন। তো এখন সে সব কিছু বলে তো দেয়, আর সাথে এটাও জানে যে সে কথা বলারই চেষ্টা করেছিল, তাই কম্পিটিশনের রেজাল্টের ব্যাপারেও জিজ্ঞেস করেছিল, কিন্তু জানা গেছিল যে কম্পিটিশন ইনভ্যালিড হয়ে যাবে তাহলে, তো তাই তখন আর বলেনি। তো এখন এইসব শুনে সে আর বেশি রাগে না, কিন্তু হ্যাঁ তাকে এটা অবশ্যই জিজ্ঞেস করে যে তুমি এই ইউনিভার্সিটিতে কেন এসেছো, মানে তোমার পারপাস কি? তো এখন সে নিজের রাইটারের ব্যাপারে তাকে জানাতে থাকে, কিন্তু সে জানাতে পারে না, কারণ তার কল চলে আসে আর আর্জেন্টলি তাকে একটা হোটেলে ডাকা হয়। তো এখন তাকে সেখানে যেতে হয়। তো এখন সেখানে তার দ্বিতীয় বইয়ের ব্যাপারে কথা হওয়ার ছিল, যেটা পাবলিশ পড়ার এখন তাড়াহুড়ো হয়ে গেছিল। তো তাকে ওই বইয়ের উপর কাজ করতে হবে, আর এমনিতে তার কাজ করাই তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তার ফোনও তার থেকে নিয়ে নেওয়া হয় যাতে সে ডিস্টার্ব না হয়। তো এখন এই কাজের কারণে সে না কলেজ আসতে পারছিল আর না কন্ট্যাক্ট করতে পারছিল কাউকে, বিশেষ করে হাইশিকে। সেও তাকে কল করে কিন্তু কল লাগেই না। এভাবেই করে করে এক সপ্তাহেরও উপর সময় হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি তার শিয়ানের। সে যায়ও তাদের ক্লাবে খোঁজ করার জন্য, কিন্তু সেখানেও কিছু জানা যায় না। তখন সে কলেজে খুঁজতে যায় শিয়ানকে, যেখানে ওই মেয়ে আবার মিলে যায় আর আবার একবার তার মাথা খাওয়া শুরু করে দেয়। ওই বলে যে তোমাকে কি মনে হয় শিয়ান তোমাকে পছন্দ করে? একদম না, কিছুদিনের জন্য বাস্তমিধার জন্য টাইম পাস ছিলে, তখন তার মন তোমার থেকে ভরে গেছে, তো তুমি এখান থেকে যেতে পারো। এখন এই পয়েন্টে শিয়ান বলতে বলতে আসে যে আমার গার্লফ্রেন্ডকে কে এখান থেকে বাইরে বের করছে? আর এইটুকু বলা তো বা স্ট্রে ছিল, এসে তাকে আরও ভরে ভরে শোনায়, আর সাথে এটাও বলে যে তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে যা যা খারাপ করেছো না সব কিছু রেকর্ডিং আছে আমার কাছে, তো তুমি আমাকে মজবুর করো না তোমার সাথে কিছু খারাপ করার জন্যে। তখন এইসব দেখে হাইশিরও ভালো লাগে, সে নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে চলে যায় সেখান থেকে। তো এখন সেখান থেকে আলাদা যাওয়ার পর রাগ বের করে নিজের। সে বলে যে কোথায় চলে গেছিলি তুমি আমাকে না জানিয়ে? সে বলে কেন, চিন্তা হচ্ছিল আমার? সে বলে হ্যাঁ একদম চিন্তা করি আমি তোমার।
এখন এমনিতে এই কথা তো সত্যি ছিল যে দুজনেই একে অপরে চিন্তা করতো, কিন্তু ডিরেক্টলি একে অপরকে কিছু বলেনি এখনো পর্যন্ত। কিন্তু তারপর সে জিজ্ঞেস করে যে কোথায় ছিলে তুমি এতদিন ধরে, কি করছিলে? সে বলে যে কাল কোনো ভালো জায়গায় মিলে বলছি এইসব কথা। তো এখন নেক্সট ডে সে তাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে মোয়ানজেনের নতুন বইয়ের পোস্টার লাগানো ছিল। আর এটা দেখে তো সে নেক্সট লেভেল পাগল হয়ে যায়। আর তারই এক্সাইটমেন্ট দেখে সে জিজ্ঞেস করে যে মোয়ানজেন? সে বলে হ্যাঁ, সে আমার প্রিয় লেখক। এখন এটা শুনে তো তার খুশি হবেই না। সে আগে গিয়ে এই ব্যাপারে আরও তার সাথে কথা বলা শুরু করে দেয়। যেমন সে তাকে জিজ্ঞেস করে যে তোমাকে মোয়ানজেনের ব্যাপারে কি ভালো লাগে। সেও বলে যে তার রাইটিং স্টাইল, তার স্টোরিজ লেখার গায়দা, তার এত আলাদা আলাদা সব ক্যারেক্টার্স। এখন এভাবেই করে করে মোয়ানজেনের ব্যাপারে প্রশংসা তো খুব করে দেয়, কিন্তু এখনও পর্যন্ত সে দেখেনি তাকে, এই কথাও জানায়। আর ইনফ্যাক্ট এটাও বলে যে জানো, অনেকে তো এমন বলে যে সে খুবই বেশি কুৎসিত দেখতে, তাই নিজের চেহারা কাউকে দেখায় না। এখন এটা শুনে সে বলে তুমিও কি এমনই ভাবো? সে বলে আমার রাইটিং স্কিল পছন্দ, নাকি তার অ্যাপিয়ারেন্সে ইন্টারেস্টেড আমি। আর এমনিতে যদি এত বেকারই দেখতে হয় তো নিজের অ্যাপিয়ারেন্স মিস্টিরিয়াস রাখলে তো ভালো কথা। এখন এই সময় সে বলে তোমাকে আমি কেমন লাগে? সে বলে অবশ্যই তো অতটা হ্যান্ডসাম না যতটা আমি ছিলাম। এখন এইসব কথা তো ঠিক আছে, কিন্তু সে বলে যে আমি তোমাকে একটা সিক্রেট বলি, আমি মোয়ানজেন। এখন এত সিরিয়াস কথা শুনে আপনার কি মনে হয় সে ভরসা করবে? একদম না, সে তো হাসতে থাকে। তার একদমই এই কথাই ভরসা হয় না। আর এটা বলার পর মোয়ানজেনা তার মধ্যে নিজেরই খুদ গোড়াও শুরু করে দেয়। তো সে কী বা বলে? সে বলে হ্যাঁ, মজাই করছিলাম, আমি নই মোয়ানজেন। এটা শুনে দোষী আরও কনফিডেন্ট হয়ে যায়। সে বলে দেখলে না, তুমি আমাকে বোকা বানাতে পারো না। আর এমনিতে হ্যাঁ, আমি তাকে কখনো দেখিনি, কিন্তু যদি সে আমার সামনে আসে তো আমি তাকে চট করে চিনে নেব। সে বলে যে এমনিতে এই সুযোগ আমি তোমাকে দিতে পারি, কিন্তু সেটা কিভাবে? তো সে তাকে মোয়ানজেনের ইভেন্টে যে নিয়ে যেতে চলেছিল। তো এখন নেক্সট ডে একদম ফর্মালভাবে রেডি হয়ে সে যায় তার সাথে। এখন সেবা হাড়বড়ি করছিল, ভেতরে চলার জন্য বলছিল, কারণ ভালো সিট সব অকুপাইড হয়ে যেত যে। কিন্তু সে বলে চিন্তা করো না, 2টো VIP টিকিট আছে আমার কাছে। তো এখন দুজন ভেতরে যায়। সে তো ফুল এক্সাইটেড ছিল মোয়ানজেনকে দেখার জন্যে। কিছুক্ষণ পর মোয়ানজেনকে স্টেজে ডাকা হয়, তো অবভিয়াসলি মোয়ানজেনই উঠে যায়। আর এখন গিয়ে তাকে ভরসা করতেই হয়। ওদিকে সে স্টেজে গিয়ে নিজের বইয়ের ব্যাপারে সবাইকে জানাচ্ছিল। সে বলে যে 5 বছর আগে সে যেই বই লিখেছিল তাতে সে নিজের ব্যাপারেই লিখেছিল, নিজের ব্যাপারে, নিজের পার্টনারের ব্যাপারে, কিভাবে তার ডেট হয়ে গিয়েছিল সেই সব কথা। আর সে যে এখন বই লিখেছে সেটা ওই বইয়ের দ্বিতীয় পার্ট, যাতে সে এখন নিজের দ্বিতীয় পার্টনারের ব্যাপারে লিখেছে, অর্থাৎ চিয়াংচেনের ব্যাপারে। এখন জিয়াংচেনের নাম তো সে নেয় না, কিন্তু তার আর হাইশির ভালোভাবেই জানা ছিল যে সে কার ব্যাপারে কথা বলছে। তো এখন এভাবেই নিজের স্পিচ ইত্যাদি শেষ করার পর, অটোগ্রাফ সবাইকে দেবার পর সে যায় হাইশির কাছে। সে তো খুব রেগেছিল। সে বলেও যে বেশ ভালো অ্যাক্টিং করে নাও। সে বলে যে আমি তো তোমাকে বলেছিলাম, তুমি ভরসা করছিলে না। এখন সে তো রেগে যেতে থাকে, কিন্তু সে আটকায়। এখন কিছু তো বলতে হতো মানানোর জন্য। তো সে বলে যে তোমাদের মধ্যে জিয়াংচেন মরার এত দিন ধরে নাটক করলে না, আর আমিও এই নাটক করে নিলাম, তো তাহলে হয়ে গেল না হিসাব বরাবর। এখন সে তবুও ক্ষমা তো চাই, অ্যান্ড দেন বলেও যে কেমন লাগলো তোমার এটা জেনে যে তোমার যে আইডল সেই তোমার বয়ফ্রেন্ড। সে বলে কে বলে নিল যে তুমি আমার বয়ফ্রেন্ড? সে বলে যে তুমি আমাকে কনফেস করেছো, আমি তোমাকে কনফেস। তো এখনও আমাদের সম্পর্ক কনফার্ম হয়নি কি? সে বলে না। তো এখন সে তাকে ভালোভাবে জিজ্ঞেস করে যে কি সে তার গার্লফ্রেন্ড হতে পারে? সে বলে না। কিন্তু কেন, কিভাবে? সে তো ধরে তাকে কেস করতেই শুরু করে দেয়। এমনিতে সেও ভেতর থেকে তো চাইছিলই না। তো এখন তাদের সম্পর্ক কনফার্ম হয়ে যায়। তো এখন তাদের সম্পর্ক এভাবেই চলতে থাকে। এখন একটু আধটু নকঝক ঝগড়া হওয়া তো স্বাভাবিক না? আর এই চক্করে তার ID কার্ড রয়ে যায়, যা ওই মেয়েটিই পায়। তো এখন সে 100% শিওর হয়ে যায় যে হাইশি আর জিয়াংচেনের মধ্যে কিছু চলছে। বাস তার দরকার ছিল তো শুধু এভিডেন্স কালেক্ট করার। তো এখন সে এভিডেন্স কালেক্ট করার জন্য লেগে যায় হাইশির পেছনে। আর এই চক্করে তার জানা হয়ে যায় যে হাইশি আর জিয়াংচেন দুজন আলাদা আলাদা লোক নয়, একই মানুষ। আর এই জিনিসের এমনিতে সে ভিডিও বানিয়ে নিয়েছিল। তো এভিডেন্স তো হয়েই গেল। তখন সে এই কথা জানানোর জন্য যায় প্রিন্সিপাল স্যারের কাছে, কিন্তু সেখানে তো অলরেডি হাইশি পৌঁছেই ছিল। আর সেও এখানে নিজের সত্যিটা জানাতেই এসেছিল, কারণ সে দেখে নিয়েছিল তাকে ভিডিও বানাতে। এমনিতে সে প্রিন্সিপাল স্যারকে সবকিছু জানাতেই যাচ্ছিল, কিন্তু সে বাস নিজের ভাইয়ের আসার অপেক্ষা করছিল। কিন্তু এখন তার মনে হচ্ছিল যে তাকে এই সব কিছু জানিয়ে দেওয়া উচিত। তাই আজ ফাইনালি নিজের টিচারকে গিয়ে জানিয়ে দিল সে। তো এখন সে ওই মেয়েকে ওই সবও জানায় যা তাকে জানানো হয়েছিল। সে বলে যে আমি যেই কোর্স করেছি সেটা আবার আমার ভাইকে করতে হবে। আর কথা রইল কম্পিটিশনের, তো তার জন্য আমাকে একটা রিটেন নিজের এক্সপ্লেনেশন সাবমিট করতে হবে অর্গানাইজিং কমিটিকে, আর সাথে বোনাস, ট্রফি সব কিছু ফেরত দিতে হবে। তা এখন এই সব পানিশমেন্টস সে
অ্যাকসেপ্ট করে নিজের টিচারের সামনে। কিন্তু এই জিনিসে ওই মেয়ের মন ভরে না। সে বলে নিজের টিচারকে যে এই 2 ভাই বোনকে আপনাকে স্কুল থেকে বের করতে হবে, নইলে আমি এই ভিডিও অনলাইন পোস্ট করে দেব। এখন এই কথায় হাইশি বলে যে যদিও এই ভিডিও তুমি অনলাইন পোস্ট করেও দাও তো এতে তুমিই বদনাম হবে কারো পার্সোনাল ইনফরমেশন লিক করার জন্য, আর এটা ক্রাইমেও আসে। তো আমার ফায়ার হওয়ার আগেই তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আর এমনিতেও আমি ফায়ার হতে পারি না। এই সময় তার টিচারও এই মেয়েকে বোঝায় যে হাইশি এই কলেজে তো নয়, তো আমি একে এই কলেজ থেকে বের করতেই পারি না। এখন এই কথা তো ঠিক ছিল, কিন্তু হাইশি বলে যে আমি যা করেছি তার সাজা আমি পাচ্ছি, তো তুমি যা করেছো তার সাজাও তো তোমাকে পাওয়া উচিত না। এখন সেই ব্যাপারে কি বা বলতো। তো এখন ওই লোককে আনা হয় যাকে সে টাকা দিয়েছিল হাইশিকে ক্ষতি করার জন্য, তাকে শিশান নিয়ে আসি সেখানে। এখন হ্যাঁ, সে তো তাকে চিনতে পরিষ্কার না করছিল, কিন্তু ওই লোক যে তাকে ভালোভাবে চিনে নেয় আর সব সত্যি সবার সামনে বলেও দেয়। আর সে তবুও না মানলে সে তো নিজের টাকা ট্রান্সফার করার রেকর্ডসও সবাইকে দেখানোর জন্য রেডি ছিল। তখন সবাইকে নিজের নিজের করা কাজের জন্য পানিশমেন্ট মিলে যায়, আর এই জিনিস সব স্টুডেন্টসদেরও জানা হয়ে যায়। তো এখন তাদের মাঝে তো সবকিছু ঠিক হয়ে গেছিল, সাথে সে নিজের ভাইকেও বলে দেয় যে তাকে তার সব ক্লাস আবার করতে হবে। কিন্তু যাই ছিল, এখন শিশিয়ান তাকে বলে যে এখন তো আমরা একে অপরকে ডেট করতে পারি না, তা কোথায় যাই? সে বলে স্মোকের ক্লাব, যাতে সে প্র্যাকটিস আর ডেট একসাথে করে নেয়। আর এমনিতেও সে অর্গানাইজিং কমিটির সাথে কথা বলেছিল, তো সে জানতে পারলো যে কম্পিটিশন কাল থেকে স্টার্ট হবে, আর ওরা দুজন যতই আলাদা ইউনিভার্সিটি কেন না হোক, কিন্তু তারা একসাথে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে। তো কেউ না নিজের রিয়েল আইডেন্টিটির সাথে সেই কম্পিটিশন জিতুক তাদের সাথে। তখন এইসব কথাই বলে তারা একটু ঘুরতে বেরোয়। সেখানে সে জিজ্ঞেসও করে যে কবে আমাকে পছন্দ করতে শুরু করেছিলে তুমি? সে বলে যখন প্রথমবার দেখেছিলাম। তখন সে বলে আর তুমি? আর তাকে তো সব মোমেন্টস মনে আসতে থাকে যা সে তার সাথে স্পেন্ড করেছিল। তো এখন এইসব ভেবে বলেও যে আমি তোমার সাথে ছিলাম, এটা এই কথারই এভিডেন্স যে আমি তোমাকে ভালোবাসি। আর বাস এই বলে কিস করে, আর এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই গল্প কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি তোমাদের সাথে দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সো টাটা।